রাজ্যের 4টি সব মিলিয়ে 13টি বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন সেই ফলাফল তুলে ধরলেন আমাদের প্রতিনিধি। আসবো প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা বিশ্বাসের কাছে। সার্বিকভাবে কিভাবে দেখছেন এই ফলাফলকে, কি ব্যাখ্যা করবেন? দেখুন, সারা ভারতবর্ষের মানুষ কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়া জোটের পক্ষে ভোটটা দিয়েছেন এবং অর্থাৎ বিজেপির বিরুদ্ধে ভোটটা দিয়েছেন। 11টা আসনে নির্বাচন হয়েছে, 13টা আসনে, হ্যাঁ, তার মধ্যে 11টাতেই কংগ্রেস এগিয়ে, মানে ইন্ডিয়া জোট এগিয়ে। 5টা কংগ্রেস এগিয়ে, 4টে তৃণমূল কংগ্রেস এগিয়ে, একটা আপ এগিয়ে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রায়গঞ্জেও কংগ্রেস যে ভোটটা পেয়েছে, মোহিত সেনগুপ্ত হয়তো ভোটে হেরে গেছেন, কিন্তু পার্সেন্টেজ অফ ভোট কিন্তু উনি ভালো ভোট পেয়েছেন। তার মানে কিন্তু আমরা রায়গঞ্জে কিন্তু ভোট হারাইনি, ঠিক আছে। এইবার বিষয়টা হচ্ছে এই যে বাংলার যে ভোট, আমরা তো শুনছি যে উন্নয়ন জিতেছে, মানে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, রাস্তায় জেসিবিরা দাঁড়িয়ে আছে, রাস্তায় তাজিমুলরা দাঁড়িয়ে আছে, রাস্তায় জয়ন্ত সিংরা দাঁড়িয়ে আছে। তা এই রাস্তার উন্নয়ন দেখে ভোট হয়েছে। তবে জেনারেলি আমরা এটাও জানি যে উপনির্বাচনে সাগরদিঘি বাদ দিলে কিংবা এরকম কিছু দু একটা এক্সাম্পল বাদ দিলে উপনির্বাচনে জেনারেলি সরকার পক্ষের দিকেই যায় ফলাফলটা। এবার বিষয়টা হচ্ছে, দেখুন, আমরা তো বলছি দেদার ছাপ্পা পড়েছে, দেদার ভোট লুট হয়েছে, বিরোধী দলরা প্রত্যেকেই দাবি করেছেন তা। কিন্তু আমরা তো দেখলাম এই যে মানিকতলায় শ্রেয়া পাণ্ডে, মানে সাধন পাণ্ডের মেয়ে, সুপ্তি পাণ্ডে আর সাধন পাণ্ডের মেয়ে, সুপ্তি পাণ্ডে ক্যান্ডিডেট, সুপ্তি পাণ্ডে দাঁড়িয়েছে ভোটে, তার মেয়েই বলছে সেখানে দেদার লুট চলেছে। তার মেয়ে নিজে বলেছে, বিবৃতি দিয়েছে শ্রেয়া পাণ্ডে। এবং কিছু আপনারা দেখিয়েছেন কিনা আমি জানি না, সমস্ত চ্যানেলেই দেখাচ্ছে সুপ্তি পাণ্ডের একটা, আমি সুপ্তি পাণ্ডের বিষয়ে শুনবো, কিন্তু দীর্ঘদিন ধরে রায়গঞ্জ এমন একটা কেন্দ্র, প্রিয়রঞ্জন দাশমুন্সির নাম এই কেন্দ্রের সঙ্গে যুক্ত, এবং এই রায়গঞ্জ কেন্দ্র কিন্তু 2011-র পর এই প্রথম তৃণমূল কংগ্রেস পেয়ে গেল। এটাকে কংগ্রেস কিভাবে? এটাকে আমরা কিছুভাবেই দেখছি না, কারণ এইটার রেজাল্টটাই অভিপ্রেত ছিল, এটা অনভিপ্রেত ছিল না। তার কারণ যেভাবে ভোট হয়েছে, যেভাবে দেদার লুট চলেছে, ছাপ্পা মেরেছে, কেন্দ্রীয় বাহিনী পুরো নিশ্চুপ, কেন্দ্রীয় বাহিনী একটা কথা বলেনি, কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য পুলিশ পরিচালনা করে, স্কুল বাড়িতে বসিয়ে মদ মাংস খাইয়েছে, চারিদিকে আজকে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করার কথা, এরিয়া ডমিনেশন করার কথা। কিছু দেখেছেন আপনারা কেন্দ্রীয় বাহিনীর কোনো রকম কোনো ইয়ে দেখেছেন, মানে ফেভার করেছে কোনো রকম? কেন্দ্রীয় বাহিনী কোনো রকম ফেভার করেনি। এবং আপনারা যেই কথাটা বলছেন না, এই যে একটা টাইমে রায়গঞ্জ কংগ্রেসের খুব ভালো ঘাঁটি ছিল, শক্তিশালী ঘাঁটি ছিল, আজকে সেই ভোটটা ধরে রাখতে পারেনি কংগ্রেস, এরকম যে বিভিন্ন কথাগুলো বলছে, আমি তার পরিপ্রেক্ষিতে একটাই বলবো, লোকসভা ভোট এবং আজকের এই ভোট, দুটো ভোটেই কিন্তু একটা জিনিস মানে পরিষ্কার, সেটা হচ্ছে ভোট কিন্তু পোলারাইজড হয়ে গেছে, বাইনারি পোলারাইজেশন হয়েছে, একদম সংখ্যাগুরু সংখ্যালঘু এইভাবে পোলারাইজেশন হয়েছে। এইবার ব্যাপারটা দেখুন, এই রায়গঞ্জে আপনারা এই যে বলেন না কংগ্রেস সিপিএম বিধানসভায় 0-0, সিট পেলেই বা কী হবে, আবার তো সেই সর্বগ্রাসী তৃণমূল গ্রাস করে নেবে, যেমন আমাদের বাইডেন বিশ্বাসকে নিয়ে চলে গেছে। তা ওই রকম আপনি এবার যদি সেই দিক থেকে বিচার করে বলেন, তাহলে তো বোঝাই যাচ্ছে যে এই উপনির্বাচনগুলোতে এই 4টেতে তারা কিভাবে জিতলো। তারা একদম আজকে একটা জিনিস, আমি সামান্য বাগদাটা বলছি, বাগদাটা মতুয়া ভোট তো সেখানে। আপনি বাগদার আলোচনায় তো যাবোই অবশ্যই, আমি একবার রায়গঞ্জটা নিয়ে একবার বাকিদের অভিমতটাও শুনি। আজকে আমি আসবো তৃণমূল কংগ্রেসের মুখপাত্রর কাছে। পার্থপ্রতিম রায় রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওর বাইরে থেকে। পার্থবাবু, যেটা আপনার কাছে জানতে চাইবো, এই যে 2011-র পালা বদলের পর এই প্রথম তৃণমূল কংগ্রেস রায়গঞ্জ, যে কেন্দ্রের সঙ্গে কংগ্রেস এবং প্রিয়রঞ্জন দাশমুন্সির নাম জড়িয়েছিল, সেই কেন্দ্রতে জয় পেল, কিভাবে দেখছেন এই বিষয়টি? না, বিষয়টি এটা রায়গঞ্জ এটা নতুন নয়। আমরা প্রিয়রঞ্জন দাশমুন্সি যে এলাকা ভোটার ছিলেন কালিয়াগঞ্জ, সেখানেও আপনারা দেখবেন যে বাই ইলেকশন 2019-এ নভেম্বরে যে বাই ইলেকশন হয়েছে, 2019-এর লোকসভায় আমরা সেখানে প্রায় 50,000-এর বেশি ভোটে পিছিয়ে ছিলাম, আবার আমরা 2,500 ভোটে সেখানে জিতেছি। তো এটা নতুন কিছু নয়, এই ধরনের ট্রেন্ড রয়েছে। সুস্মিতাদির একটা বক্তব্যের সঙ্গে আমি একমত নই যে ভোট পোলারাইজড হয়েছে
বরং বলা যেতে পারে বিজেপি বিরোধী শক্তি পোলারাইজড হয়েছে, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে কে কোথায় শক্তিশালী মানুষ সেখানেই তাকে ভোট দিয়ে জয়যুক্ত করছে। তার ফলে সারা ভারতবর্ষের জুড়ে বিভিন্ন জায়গায় কংগ্রেসের আসন সংখ্যা যেমন বেড়েছে, 99-100টা হয়েছে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের শক্তিশালী, মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দিয়েছে। এটা পোলারাইজড হয়েছে বিজেপি বিরোধী ভোট, যে যেখানে শক্তিশালী। মাঝপথে কেউ কেউ বিজেপিকে ভোট কাটার অঙ্ক ঘেঁষে বিজেপিকে সুবিধা পাইয়ে দেবে, এই পাতা ফাঁদে মানুষ কখনো পা দেয়নি। এবারের লোকসভা নির্বাচনে দু একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। এই রায়গঞ্জেই ভিক্টর, যিনি কংগ্রেসের প্রার্থী ছিলেন, সাংসদ পদপ্রার্থী ছিলেন, তিনি যে ভোটটা কেটেছেন সেই ভোটটা যদি কম কাটতেন তাহলে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়যুক্ত হতো। সেখানে কংগ্রেস ভোট কাটুয়া হিসাবে তৃণমূল কংগ্রেসের জয়যাত্রা পথে অন্তরায় তৈরি করেছে। কংগ্রেসের তো নিজের একটা হচ্ছে দিন দিন করে যে তো স্বাভাবিকভাবে মানুষের রায় মতামত খুব স্পষ্ট যে বিজেপিকে ঠেকাতে হবে, এবং বিজেপিকে ঠেকাতে গিয়ে বিজেপি বিরোধী শক্তি যে যেখানে শক্তিশালী তাকেই সেখানে ভোটিং করছে এবং তার জয়কে সুপ্রশস্ত করছে। আমি আসবো এই ইন্ডিজোটের অন্যতম শরিক সিপিএম এর কাছে। অতনু, কি মনে হয় এই বাইনারি হয়েছে নাকি তৃণমূল কংগ্রেস যে যুক্তিটা দিচ্ছে, আপনাদের কি ব্যাখ্যা? ভিক্টর দা ওখানে আমাদের ক্যান্ডিডেট ছিলেন রায়গঞ্জ, আলী ইমরান রাম, কারণ ভিক্টর দাকে ভোট কাটোয়া বলে। আচ্ছা, তার মানে কি এরকম ব্যাপার যে আর কোনো দল হচ্ছে তৃণমূল কন্টেস্ট করলে সেখানে কন্টেস্ট করতে পারবে না? তৃণমূল এই প্রস্তাব INDI এর মিটিংয়েও হচ্ছে কি রেখেছিল, সেখানে তারা পরিষ্কার বলেছিল 1:1। সেখানে সর্বতভাবে ঠিক হয়েছিল প্রত্যেক রাজ্যে যে যেখানে আছে, যেখানে যেরকম পরিস্থিতি সেখানে ক্যান্ডিডেট দেবে, কারণ এটা প্ল্যাটফর্মটা তৈরি হয়েছিল ভোটের পরে নরেন্দ্র মোদী যেন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী না হতে পারে সেই ব্যাপারে উদ্যোগী নেওয়ার জন্য। মানুষ সেখানে যেখানে ভোট দিয়েছেন বিজেপি দেখেছেন, বিজেপি 240-এ বিজেপি এককভাবে হচ্ছে আটকে গেছেন, এটা সেই ব্যাপার। কাজে কাউকে ভোট কাটুয়া বলে যদি এইভাবে নির্দিষ্ট করা হয় তাহলে তো অঙ্কুরদা বলতে হবে গোয়ার ভোটে হচ্ছে কংগ্রেস প্রার্থী বিজেপি থেকে 200 ভোট কম পেয়ে হচ্ছে হেরেছেন, তৃণমূল সেখানে 350 ভোট নিয়ে বসে আছে। তাহলে কি তৃণমূল বিজেপির ভোট কাটুয়ায় বিজেপিকে ওখানে জিতাতে গেছিল? কংগ্রেসের ভোট কাটুয়া হয়? কাজে ভোট কাটুয়া এই টার্মটা না, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিকভাবে যে কেউ যেখানে প্রার্থী হতে পারে। তবে মুশকিলটা হচ্ছে গিয়ে এই যে জয়ন্ত, এই যে জেসিবি, এই যে আরাবুল, এই অনুব্রত, এরা হচ্ছে গিয়ে তৃণমূলের আসল ভোট মেশিনারি হিসেবে কাজ করেছে। আমরা আপনাকে এই উদাহরণগুলো দিলাম। এই নির্দিষ্টভাবে তৃণমূলের কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলররা এলাকায় নিজেদের দাদাগিরি ধরে রাখার জন্য, কোন এলাকায় কার কত দাপট দেখানোর জন্য একদম নির্দিষ্টভাবে দায়িত্ব নিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটের দিন লুট করেছেন। তার ফলশ্রুতি হচ্ছে এই ভোটের রেজাল্ট। এই ভোটের রেজাল্ট কোনোভাবে হচ্ছে এই রাজ্যের বাস্তব পরিস্থিতি বা মানুষের, সাধারণ মানুষের মনের যে বাস্তব চিন্তা, যে কি চিন্তা ভেবে ভোট দিয়েছেন, সেই ভোটের কখনোই ওটা হচ্ছে তার মিরর ইমেজ হতে পারে না। আমি আসবো বিজেপির কাছে। বিজেপি কিভাবে দেখছে এই রায়গঞ্জ কেন্দ্রে লোকসভা নির্বাচনে আপনাদের লিড ছিল 46,000, শুধুমাত্র কি ছাপ্পা ভোটেই 46,000 চলে গেল? এখানে তো ভোটও পড়েছিল প্রায় 71.99, মানে প্রায় 72%। না দেখো অঙ্কুর, একটা কথা বলি, রায়গঞ্জ যেমন একটা কেন্দ্র 2011-র পর থেকে যদি তুমি দেখো, তো এই যে তুমি নিজেও তোমরা প্রতিবেদন করছো যে প্রথমবার তৃণমূল কংগ্রেস জিতলো, ইভেন তোমরা যদি তার পরবর্তী সময় লোকসভা ভোটগুলো দেখো তো কোনোদিন ধরে নাও সেখানে তৃণমূল কংগ্রেস কিন্তু রায়গঞ্জে লিড নেয়নি। এবং 2016 অবধি সেখানে কংগ্রেসের একটা ভোট ছিল। 2019-এর পর থেকে 19, 21, 24 প্রতিবারই ভারতীয় জনতা পার্টি এখানে ভালো ভোটে এগিয়ে আছে। কিন্তু বিষয় হচ্ছে দেখো উপনির্বাচনে ডেফিনেটলি দেখো 12:30 1টার পরে যেভাবে ভোট হয়েছিল সেটা তো আছে, তাছাড়াও আমরা বারংবার একটা পয়েন্ট বলছি যে তৃণমূল নেতৃত্বের ইউএসপি, একটা ভোটে ধরুন একটা ইউএসপি বা একটা স্লোগান ছিল তো যে আগামী 2 বছর মমতা ব্যানার্জির সরকারটাই থাকবে, আপনারা যদি বিরোধী দলের বিধায়ক করেন তার কি রেজাল্ট হতে পারে, মানে যেখানে যেখানে ধরো বিজেপির বিধায়ক আছে বা এমপি আছে তাদেরকে কাজ করতে দেওয়া হয় না। তো আজকে আমাদের ধরে নাও রানাঘাটে যেখানে ভোট হচ্ছে ওইখানে তো ধরে নাও আমাদের এমপি আছে, ওখানে কুপার স্ক্যাঙ্কের হাসপাতালের দেওয়ালগুলো ভাঙা, বহুদিন ধরে বলা হচ্ছে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। জগন্নাথ সরকার বলছে আমি আমার এমপি ফান্ডের টাকা দিয়ে কুপার স্ক্যাম্পের দেওয়াল করে দিচ্ছি, আজ অব্দি বিডিও সেই টাকাটা পর্যন্ত অ্যালট করছে না, ওখানে ওই অবস্থায় পড়ে আছে। তো মানুষ জানে, দেখুন তারপরে তো যে ধরনের অত্যাচার শুরু হবে, যে ওয়ার্ডগুলো, মানিকতলায় 6টা ওয়ার্ড, একটা ওয়ার্ডে যদি তৃণমূল কংগ্রেস পিছিয়ে যায় সেই ওয়ার্ডের মানুষ রাস্তার কাজ হবে না, জল পাবে না, লাইট কেটে দেওয়া হবে, বাড়ির সামনে জঞ্জাল পড়ে থাকবে। মানুষ এইসব কারণে অনেকেই আছে ভোটও দেয়নি, ভোটের পার্সেন্টেজও অনেকটা কম পড়েছে।
মানুষ এই যে রেজাল্টটা, এর সাথে 26-এর রেজাল্ট প্রতিফলন হবে না, এর আগেও দেখা গেছে। কালিয়াগঞ্জের কথা বললেন পার্থবাবু, কালিয়াগঞ্জে তুমি দেখো 19-এর বাই ইলেকশনে কি হয়েছিল, 66,000 আমাদের লিড ছিল, 64,000 লিড ছিল, সেটা কমে 2,500 তৃণমূল জিতলো, আবার 21-এর বিধানসভায় গিয়ে আমরাই জিতলাম। আমি আবারও বলছি এই 3টেতে 26-এ ভারতীয় জনতা পার্টি জিতবে, এবং এর সাথে আমি বলছি মানিকতলাতেও কিন্তু এবার অন্যরকম রেজাল্ট হবে, কারণ মানিকতলায় কিন্তু তৃণমূল কংগ্রেস খুব একটা স্বস্তিতে নেই। আমি আসবো পার্থবাবুর কাছে এই বিষয়ে। এই যে মানিকতলার কথা বারংবার বিরোধীদের মুখে উঠে আসছে, এই মানিকতলায় যেভাবে নির্বাচন হয়েছিল লোকসভা নির্বাচনের পর, সেখানে মানিকতলার একটি আবাসনে তাদের বিরুদ্ধে এতটাই ক্ষোভ ছিল তৃণমূল কংগ্রেস, অটো দিয়ে ঘিরে ফেলা হয়, যার তীব্র নিন্দা করেন স্বয়ং তৃণমূল কংগ্রেস নেত্রী। পরবর্তীকালে সেখানে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব যায়, বিষয়টিকে প্রশমিত করার চেষ্টা করে, যাবতীয় বাসিন্দাদের ক্ষোভ প্রশমিত করার চেষ্টা পর্যন্ত করেন। আজকে বিরোধীরা এটা নিয়ে কোনো কিছু আন্দোলন করেনি, সেটা ডিফারেন্ট, কিন্তু এই ঘটনা কেন ঘটবে? কেউ আমায় যদি ভোট না দেয় তার উপর আমরা এভাবে ক্ষোভ তার উপর আমরা এইভাবে দাদাগিরি করব, এটা কি শাসকের কাছ থেকে প্রত্যাশিত? না, প্রত্যাশিত নয় বলেই তো তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বিষয়টির নিন্দা শুধু করেননি, শীর্ষস্থানীয় নেতৃত্বকে সেখানে গিয়ে তাদের কাছে ক্ষমা প্রার্থী হয়ে তাদের সঙ্গে কথা বলার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন, এবং সেই মোতাবেক কাজ হয়েছে। অন্যায় হলে সেই অন্যায়কে রেকটিফাই করা বা অন্যায়ের যে ভুলটাকে শোধরানো, এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেন, তৃণমূল কংগ্রেস করে, বাকি দলগুলো সেগুলো করে না, তারা সেগুলোকে এড়িয়ে যায়। এখানেই পার্থক্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের। তো স্বাভাবিকভাবে যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলোকে শোধরানোর চেষ্টা হয়েছে, এবং আগামী দিনেও কোনো ভুল হলে সেগুলোকে শোধরানোর করার চেষ্টা হবে। এবং শুধু তাই নয়, মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ, সেটার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, এবং কোথাও সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি থাকলে সেটাকেও শুধরে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করার যে রেজাল্ট আমরা বরাবর প্রত্যেকটা ইলেকশনে তৃণমূল কংগ্রেস সেটা দেখছি। এবারের বিধানসভার উপনির্বাচন মানিকতলায়, যেখানে আমরা কয়েক হাজার ভোটে মাত্র এগিয়েছিলাম, আমরা সেখানে বিপুল ব্যবধানে জয়যুক্ত হতে চলেছি, এবং বিরোধী যিনি প্রার্থী কল্যাণ চৌবে, তার যে কথা, তার প্রতি মানুষের যে আস্থা নেই, তার সেটা কথাবার্তা, তার বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যমে বা মিডিয়াতে তার প্রেস বিজ্ঞপ্তি থেকে আমরা সেটা স্পষ্ট করতে পেরেছি। দেওয়াল লিখন সেদিনই স্পষ্ট হয়েছিল যে কল্যাণ চৌবে গোহারা হারতে চলেছেন এবারের উপনির্বাচনে। অবশ্যই আমরা একটা বিরতিতে যাব, তার আগে আপনাদের জানিয়ে দিই উত্তর 24 পরগনার বাগদা কেন্দ্রেও জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মধুপর্ণা ঠাকুর। প্রায় 30,000-এর ব্যবধানে তিনি এগিয়ে ছিলেন 11 রাউন্ডের পরেই। এই মুহূর্তে জানতে পারা যাচ্ছে 33,468 ভোটে জয়ী হয়েছেন জোড়াফুলের প্রার্থী মধুপর্ণা ঠাকুর, ঠাকুর পরিবারের সদস্যা, এবং তিনি তার একেবারে সবচেয়ে সর্বকনিষ্ঠ বিধায়ক হতে চলেছেন বলেই এতদিন পর্যন্ত আমরা জানতে পারছিলাম যে তিনি যদি জয়ী হন সেক্ষেত্রে রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক হিসেবে তিনি হয়তো রেকর্ড গড়বেন বলেও জানতে পারা যাচ্ছিল। আজকে 33,468 ভোটে জয়ী হয়েছেন মধুপর্ণা ঠাকুর। এই কেন্দ্রে প্রায় 20,000-এর বেশি লিড ছিল ভারতীয় জনতা পার্টির লোকসভা ভোটের নিরিখে, কিন্তু সেই 20,000-এর লিড পার করে 33,000-এরও বেশি ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।